নন্দিনীকে বিয়ে করতে রাজি হলে বলরামের কাছে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করে সত্যজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে কর্ণ চ্যাটার্জি সহ সবাই মিলে অপমান করতে থাকে আর বলতে থাকে, তোমার তোমার এই বিয়েটাও ভেঙে গেল। তুমি আসলে একটি অপয়া মেয়ে। তুমি যদি অপয়া না হতে, তবে একের পর এক ঘটনা তোমার জীবনে ঘটতো না। প্রথমত, তুমি তোমার হাজবেন্ডকে, তোমার জন্য তোমার হাজবেন্ড মৃত্যুবরণ করেছিল। তোমার হাজবেন্ডকে কখনো কেউ আর ফিরে পায়নি। আবার আবার যখন তুমি অন্য একটি ছেলের সঙ্গে সংসার বাঁধার কথা ভাবলে, তখন সেই ছেলেটাও তোমার জীবন থেকে হারিয়ে গেল। সত্যি তুমি একটা অপয়া। এই কথা শুনে দেখা যাবে ভেঙে পড়ে নন্দিনী। নন্দিনী কান্না করলে তখনই দেখা যাবে নন্দিনীর পাশে দাঁড়ায় তটিনী। তটিনী বলতে থাকে, আপনারা আপনারা অযথা কেন ওকে এরকম করে কথা শোনাচ্ছেন? আমি তো বুঝতে পারছি না আপনাদের সমস্যা কি। ওর এতে কিসের দোষ? ও তো কোনো দোষ করেনি। তারপরে ওকে দোষারোপ করার কোনো কোনো মানে হয় না, কোনো রকম কোনো কারণ থাকতে পারে না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন তখন আয়ুষী বলতে থাকে, কেন কেন কারণ থাকতে পারে না? অবশ্যই কারণ আছে। কারণ না থাকলে কি আর ওকে ওকে বলা হচ্ছে এসব? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আয়ুষী, তুই তো আমার বোন, তাই না? তুই আমার বোন হয়ে আমার সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারিস? আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তোর তোর এই ব্যবহার দেখে। তোকে দেখে আমার অবাক লাগছে। তখন এই কথা শুনে আয়ুষী হাসতে থাকে আর বলতে থাকে, তুই তুই হচ্ছে এই যে এই মেয়েটার দিদি। আমাদের দিদি হলে তবে আমাদের পাশে থাকতি। আমাদের পাশে না থেকে তুই ওর পাশে থাকতি না, বুঝতে পেরেছিস? তুই সত্যি সত্যি এবার দেখিয়ে দিয়েছিস যে আসলে আসলে রক্ত কথা বলে। তোরা দুজনে দুজনে মায়ের পেটে দু বোন, তাই তোরা দুজন দুজনের কষ্টটা বুঝিস, কিন্তু আমাদেরটা বুঝিস না। তুই যদি আমার পাশে থাকতি, তবে আজকে এমনটা হতো না। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, সত্যি তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে দেখে আমার অবাক লাগছে। তুই যে এতটা নিচে নামতে পারিস, আমি কখনো কল্পনাও করতে পারিনি আয়ুষী। সত্যি তোকে নিয়ে আমি অনেক গর্ব করতাম। আমি ভাবতাম যে আমরা আমরা সবাই কাজিনরা সহ সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, কিন্তু কখনো ভাবতে পারিনি যে আমাদের মধ্যে এরকম করে ভেদাভেদ তৈরি হবে। তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি এসে ভেঙে পড়ে পরশুরামের সামনে। পরশুরামকে বলতে থাকে, এবারও আমার মেয়েটার বিয়েটা হবে না। আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হয়ে যাবে। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলে, এমন করে কেন বলছেন? এটা তো শুধু পাকা দেখা ছিল। আর উনি উনি তো কোনোভাবে বিয়ের মণ্ডপ অব্দি যাননি। তবে কেন কেন লগ্নভ্রষ্টা হবে বলুন তো? তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আমার মেয়েটাকে আমি কি বিয়ে দিতে পারবো না? আমার মেয়েটা কি সুখের সংসার করবে না? আমি কি কখনো আমার মেয়েটার সুখের সংসার দেখতে পারবো না? তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আমাকে একটু সময় দিন, আমাকে সময় দিন, আমি আমি দেখছি কি করা যায়। এরপরে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি ভেতরে চলে গেলে তখনই পরশুরাম চিন্তিত অবস্থায় বসে পড়ে। এরপরে বলরাম বলে, আমি আমি তোকে একটা কথা বলতে চাই। তুই যদি কিছু না মনে করিস, তবে তবে তোকে একটা কথা বলতে চাই আমি। তখনই এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, হ্যাঁ বল, কি বলবি? তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, তুই যদি চাস, আমি আমি নন্দিনী মুখার্জিকে বিয়ে করতে পারি। আসলে আসলে ওনার কষ্ট দেখে আমি আমি বুঝতে পারছি যে ওনার কষ্টটা কোনোভাবেই আমরা সহ্য করতে পারছি না। মেয়েটা সত্যি এতটা কষ্ট নিয়ে যে এভাবে হাসি খুশি থাকে, এটা ভাবলেই অবাক লাগে। তখনই এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তুই ভেবেচিন্তে কথাটা বলছিস তো? তখনই এ কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, একদম আমি আমি ভেবেচিন্তেই বলছি। তুই যদি রাজি থাকিস, তুই যদি কিছু মনে না করিস, তবে আমি রাজি আছি। কোনো কোনো সমস্যা নেই। তখনই এই কথা শুনে পরশুরাম বলে, ভেবেচিন্তে কথা বলিস, কারণ এই পরিবারটা কিরকম তুই তো খুব ভালো করেই জানিস। তখনই বলরাম বলে, হ্যাঁ আমি জানি যে এই পরিবারটা কিরকম, কিন্তু কিন্তু আমার জন্য যদি একটি একটি মেয়ের জীবন বেঁচে যায়, আমার জন্য যদি একটি মেয়ে নিজের নিজের ভালো মন্দ বুঝতে পারে, তবে তো আমি তাকে সাহায্য করতেই পারি, তাই না? তখন দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, তুই তুই যেটা বলছিস আমি আমার শ্বশুর মশাইকে সেটাই বলছি, কিন্তু একটা কথা মনে রাখিস, কোনোভাবেই যদি কখনো কখনো আমাকে তুই দোষারোপ করিস না। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে
কোনোভাবেই তুই আমাকে দোষারোপ করতে পারবি না। এরপরেই বলরাম বলে, ঠিক আছে, আমি তোকে বলছি, তুই কোনো চিন্তা করিস না। এরপরে দেখা যাবে সত্যজিৎকে এই ঘটনার কথা বললে তখনই তখনই সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব বাবা? সত্যি উনি আমার মেয়েকে বিয়ে করবে? তখনই এ কথা শুনে পরশুরাম বলে, হ্যাঁ, ও নিজেই বলছে যে ও ও নন্দিনী মুখার্জিকে বিয়ে করতে রাজি। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে তখন সত্যজিৎ মুখার্জি খুশি হয়ে যায় আর বলতে থাকে, যদি এটা সত্যি হয় তবে আমার কোনো আপত্তি নেই বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি জানি ছেলেটা অনেক ভালো, তোমার মতোই অনেক সাহসী। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে সবার সামনে হাত জোড় করে বলরামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে সত্যজিৎ মুখার্জি। তখনই বলরাম বলতে থাকে, এভাবে হাত জোড় করবেন না প্লিজ, এভাবে হাত জোড় করবেন না, আপনি গুরুজন। তখনই দেখা যাবে এ কথা শুনে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আমার মেয়েটাকে রক্ষা করলে তুমি বাবা, আমার মেয়েটাকে আজকে তুমি রক্ষা করলে। আমার মেয়েটাকে সবাই সবাই নানানি কথা বলছে, সবাই কটু কথা বলছে আমার জন্য। আজকে আমার মেয়েটার এসব কথা শুনতে হচ্ছে। ও তো রাজি ছিল না, কিন্তু কিন্তু আমি তো জোর করে এত আয়োজন করেছিলাম, কিন্তু আমি তো ভেবেছিলাম যে আমার মেয়েটার বিয়েটা হয়তো বা সম্পূর্ণ হবে। আমি চেয়েছিলাম যে আমার মেয়েটা যেন নিজে অনেক সুখে থাকে। একটা বাবা তো এটুকু চাইতেই পারে, তাই না? তার মেয়ের জন্য বাবা তো এটুকু চাইতেই পারে। এটা কি কোনো অন্যায় বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, অবশ্যই অবশ্যই একজন বাবা চাইতেই পারে। তাই আমি আপনাকে বলছি, আপনি যদি কোনো কিছু মনে না করেন, আপনি যদি কোনো রকম কোনো বাধা না দেন, তবে আমি আপনার মেয়েকে বিয়ে করব, আপনি একদম ভাববেন না। তখন এ কথা শুনে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি অনেক খুশি হয়ে যায়। এরপরে পরশুরাম ও বলরামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজকে যে তোমরা আমাকে কত বড় দায়মুক্ত করলে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলে, তবে তবে সবকিছু আয়োজন করা হোক, সবকিছু তো ঠিকঠাক হয়েই গেল, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে বলরাম বলতে থাকে, আগে আগে নন্দিনী মুখার্জির থেকে শোনা হোক, নন্দিনী মুখার্জি কি চান, উনি যদি রাজি থাকে তবেই না সবকিছু। তখনই পরশুরাম বলে, একদম ঠিক বলেছিস তুই, আগে আগে পরদিক থেকে সবকিছু শুনতে হবে, তারপরেই সমস্ত কিছু। এরপরে তটিনীকে ডাকলে তটিনী এসে বলতে থাকে, হ্যাঁ বলো। এরপরে পরশুরাম তটিনীকে সমস্ত কিছু খুলে বলে। তখনই তটিনী নন্দিনীকে গিয়ে বললে, নন্দিনী কোনো কথা বলে না আর বলতে থাকে, আমাকে আমাকে উনি নিজের বোঝা মনে করবে। তটিনী, তোরা বুঝতে পারছিস না, আমাকে কেন কেন ওনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? তখনই তটিনী বলে, না দিদি, আমরা আমরা ওনাকে বলিনি, উনি নিজ ইচ্ছায় তোকে নিজের জীবনে নিতে চাচ্ছেন, উনি নিজ ইচ্ছায় তোকে বিয়ে করতে রাজি হয়েছে। প্লিজ তুই আর বায়না করিস না। ড্যাডের কষ্টটা বোঝার চেষ্টা কর। আমি চাই না তোর মুখের হাসিটা একবারে বিলীন হয়ে যাক। আমি চাই তোর মুখে যে হাসিটা ফুটেছিল সেই হাসিটা যেন চিরন্তর হয়ে যায়। আর বলরাম দেব অনেক ভালো, আমি ওনাকে খুব ভালো করেই চিনি। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, ড্যাড যেটা ভালো মনে করে আমি সেটাই করব, ড্যাড যেটা যেটা চাইছে সেটাই হবে, তটিনী চিন্তা করিস না। এরপরে দেখা যাবে তটিনী নিচে এসে সমস্ত কিছু হ্যাঁ বলে দিলে তখনই পরশুরাম ও বলরাম দুজনেই খুশি হয়ে যায়। এরপরে দেখা যাবে বলরাম ও নন্দিনীর বিয়ের ব্যবস্থা করা হয়। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি পারছি না সত্যজিৎ মুখার্জি এগুলো কি করছে। এরপরে কাবির বলতে থাকে, দুটো যদি স্পেশাল ব্রাঞ্চের অফিসার এবারে জামাই হয় তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে দেখা যাবে বিজিত বলতে থাকে, তোমরা চিন্তা করো না, সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে, সমস্ত ফাইল পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, তবে আর ভয় কিসের বলো তো? ওরা চাইলেই কিছু করতে পারবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন আয়ুষী বলে, যদি যদি বাই চান্স কোনো সমস্যা হয়ে যায় তখন কি হবে তোমরা বুঝতে পারছো তো? কারণ আমি এই পরশুরামকে কোনোভাবে বিশ্বাস করতে পারি না। তখনই আরাধ্যা এসে বলতে থাকে, তোমরা তোমরা যতই চেষ্টা করো না কেন, জিজুকে কোনোভাবে হারাতে পারবে না। তোমাদের পতন হবে, আমি তোমাদের কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে কখনো নিজের জীবনে আর আগের মতো প্রায়োরিটি দিতে পারবো না কাবির। তোমাকে আমি বারবার বুঝিয়েছি কাবির, এখনো সময় আছে। নিজের ভুলটা বুঝতে শেখো, নিজেকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করো। কিন্তু তুমি আমার কথাগুলো বুঝতে চাওনি, তুমি নিজেকে কখনো কখনো শুধরানোর চেষ্টা করোনি। তুমি বুঝতে পারছো তো কাবির? তুমি তুমি আস্তে আস্তে কোথায় তলিয়ে যাচ্ছ, তুমি অতলে তলিয়ে যাচ্ছ। তুমি তুমি ভাবতেও পারছো না যে তোমার জীবনে
কত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে। তখন এই কথা শুনে কাবির বলতে থাকে, আরাধিয়া, তুমি এবার বাড়াবাড়ি করছো। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, তুমি তুমি অযথা আননেসেসারি এরকম করে কথা বলো না। তুমি ওদের সঙ্গে মিলে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার হাজবেন্ড। তখন এই কথা শুনে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ আমি ভুলে যাচ্ছি যে তুমি আমার হাজবেন্ড। আমি ভুলিনি, কারণ তুমি তুমি যে অন্যায়টা করেছো আমার সঙ্গে, এরপরে এরপরে তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। এই কথা শুনে দেখা যাবে কাবির বলতে থাকে, আমি আমি যা করেছি বেশ করেছি, আর তোমাকেও আমি বলছি তুমিও আমার সঙ্গে বাড়ি ফিরবে, আমার কাছে আমার বাড়িতে ফিরে আমার সঙ্গে থাকবে। দেখি তুমি কি করে সেটা আটকাও। তুমি কোনোভাবে আমার সঙ্গে এভাবে ব্যবহার করে থাকতে পারবে না। তখন এই কথা শুনে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, আমি বলেছি তো আমি যদি তোমার বাড়িতেও যাই কিন্তু তোমার বেডরুমে যাব না, কিছুতেই না। তোমার বেডরুমে যাওয়ার জন্য আমি ও বাড়িতে যাব না। আমি ও বাড়ির বউ হয়ে থাকবো ঠিকই, কিন্তু তোমার বউ হয়ে নয়। তখন এই কথা শুনে কাবির বলতে থাকে, তুমি তুমি আমার সঙ্গে মিসবিহেভ করছো। তখনই দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই মনে করো, কিন্তু আমি যেটা বলেছি, একবার ডিসিশন নিয়েছি, সেটাই ফ্যাক্ট। এরপরে দেখা যাবে এদিকে এদিকে নন্দিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কোনোভাবে বুঝতে পারছি না ড্যাড কেন আমাকে এভাবে অন্যের ঘাড়ে বোঝা বোঝা হিসেবে চাপিয়ে দিচ্ছে। ড্যাড কি চাইছে? ড্যাডের বাড়ি থেকে আমাকে বের করে দিতে চাইছে? এ কারণে ড্যাড এমনটা করছে, তাই তো? ড্যাড কি চায় যে আমি যেন এই বাড়িতে না থাকি? তখন দেখা যাবে এই কথা শুনে তটিনী বলতে থাকে, এসব কি বলছিস দিদি? ড্যাড এটা কিছুতেই চায় না। ড্যাড চায় তোর জীবনটা যেন সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারে, তোর জীবনটা যেন সুন্দর করে গুছিয়ে দিতে পারে। তুই এমনটা কেন বলছিস বলতো? তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তবে তবে কেন? আমি জানি যে উনি আমাকে এখান থেকে সবার মুখের কথা থেকে বাঁচানোর জন্য বিয়ে করতে রাজি হয়েছেন। আমি তো ওনাকে বিয়ে করতে চাইনি, তবে উনি কেন আমাকে বিয়ে করবে বলতো? তখনই তটিনী বলে, কেন? তোর কি এই বিয়েতে মত নেই? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি তো বলেছি যে ড্যাড যেটা ভালো মনে করবে আমি সেটাই করব, কিন্তু কিন্তু তারপরেও কেন অযথা আমাকে জোর করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাই আমি বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে পরশুরাম বলরামকে বলতে থাকে, তুই বুঝতে পারছিস তো? তুই তুই কিন্তু এখনো সময় আছে, ভাবতে পারিস। তখনই বলরাম বলে, না, বলরাম তোর মতোই কথার খেলাপ কখনো করে না, কখনো খেলাপ করতে পারে না। তুই যেমন কথা দিয়ে সেই কথাটা রাখার জন্য প্রাণপণ চেষ্টা করিস, বলরাম দেবও সেম একই, তোরই তো চেলা, তাই না? তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, একবারও একবারও ভেবে দেখেছিস যে তুই তুই যে যে কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিস সেই কাজটা কতটা ভয়ঙ্কর? এবাড়িতে জামাই হলে কতটা কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমাকে আমাকে আমার সমস্ত সার্ভিস রেকর্ড নষ্ট করে দিতে হয়েছে। তখন এই কথা শুনে বলরাম বলতে থাকে, চিন্তা করিস না, সমস্ত সার্ভিস রেকর্ড সব ঠিক হয়ে যাবে, সবকিছু। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, একদম একদম ঠিক বলেছিস। সার্ভিস রেকর্ড ওরা ভাবছে যে আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তো জানি আমার সার্ভিস রেকর্ড এখনো নষ্ট হয়নি। আমার সার্ভিস রেকর্ড এখনো যেমনটা ছিল তেমনটাই আছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন বলরাম ও পরশুরাম হাসতে থাকে। বলরাম বলতে থাকে, সত্যি ওরা ভেবেছে যে সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে, সমস্ত কিছু একদম হারিয়ে গেছে, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু সত্যিটা তো আমরা জানি যে আসল ঘটনাটা কি ঘটেছে, তাই না? এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমি আমি বিজিতকে এবার এবার এমন ভাবে ধরবো, ওকে আর কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কোনোভাবেই বাঁচাতে পারবে না ওকে। ওকে আমি উচিত শিক্ষা দেব। অনেক সহ্য করেছি, অনেক অনেক টলারেট করেছি, আর নয়। ওকে ওকে অনেক সহ্য করে আজ এত দূর অব্দি এসেছি, কিন্তু ও ও বারবার আমাদেরকে আমাদেরকে ভেবেছে আমরা হয়তো বা বোকা, কিন্তু ও জানে না যে স্পেশাল ব্রাঞ্চ অফিসার কখনো বোকা হতে পারে না। তখনই এ কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, এবার ওরা হাড়ে হাড়ে বুঝতে পারবে, কর্ণ চ্যাটার্জি, আয়ুষী মুখার্জি, কাবিল চ্যাটার্জি সবাই বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি। এভাবে এভাবে সব যুদ্ধ জেতা যায় না। ওরা ওরা প্ল্যান করে যুদ্ধ জিতবে, এটা কখনোই হতে পারে না।